পৃথিবী তখন 3025 সাল। প্রযুক্তির শীর্ষ শিখরে পৌঁছেছে মানব সভ্যতা। স্পোর্টসও পিছিয়ে নেই, বিশেষ করে ক্রিকেট। টেস্ট ক্রিকেট বিলীন হয়ে গেছে বহু আগেই। টি-20 এখনো অতীত। এখন ক্রিকেট মানে হাইপার ক্রিকেট, যেখানে খেলার গতি আলোর চেয়েও দ্রুত। কিন্তু ক্রিকেট প্রেমীদের হৃদয়ে চ্যাম্পিয়ন ট্রফির মর্যাদা এখনো অটুট। এবারে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজিত হয়েছিল পাকিস্তানের করাচির হাইপার স্টেডিয়ামে। 12টি দল অংশ নিয়েছিল। ফাইনালে ওঠে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের আগে রাত ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। চ্যাম্পিয়ন ট্রফি চুরি হয়ে যায়। করাচি স্টেডিয়ামের গভীর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা ছিল চ্যাম্পিয়ন ট্রফি। আধুনিক প্রযুক্তি আর অত্যাধুনিক রোবট গার্ডের পাহারায় ছিল ট্রফি। কিন্তু ঠিক রাত 2:33 নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটি ক্যামেরাগুলো ধোঁয়ায় ঢেকে যায়, রোবট গার্ডগুলো বিকল হয়ে যায় এবং মাত্র 45 সেকেন্ডের ব্যবধানে চ্যাম্পিয়ন ট্রফি উধাও। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্তম্ভিত হয়ে যায়। এমন কিছু যে ঘটতে পারে তা ভাবতেই পারেনি কেউ। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে 3025 চ্যাম্পিয়ন ট্রফি চুরি। স্টেডিয়ামে উপস্থিত হয় হাজার হাজার দর্শক। গুপ্তচর আসে মাঠে। ঘটনা তদন্ত দায়িত্ব দেওয়া হয় ইন্টারপোলের শীর্ষ গোয়েন্দা আরিয়ান খানের উপর। তবে আরও অবাক করার মতো বিষয় হলো ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান স্পোর্টস অ্যানালিস্ট রুদ্রপ্রতাপও নিজেই উৎসাহের তদন্তে ঝাঁপিয়ে পড়েন। আরিয়ান খান ছিলেন বিখ্যাত স্যারো ডিটেকটিভ সংস্থার সদস্য। তার বিশেষত্ব ছিল তিনি একমাত্রই মানুষ যিনি মাইক্রো অ্যানালাইসিস করে যে কোনো নিরাপত্তা ভেদ করতে পারতেন। অন্যদিকে রুদ্রপ্রতাপ খেলার কৌশল আর ক্রিকেট রাজনীতির গভীর জ্ঞান রাখতেন। দুজনের পথ এক হতে দেরি হলো না। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রফি চুরির মুহূর্তে 2 সেকেন্ডের আগে হঠাৎ পুরো স্টেডিয়াম 5 সেকেন্ডের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়। কিন্তু বিষয়টা অদ্ভুত, কারণ স্টেডিয়ামের শক্তি উৎস হলো কোয়ান্টাম এনার্জি গ্রিড, যা কখনো ব্যাহত হয় না। রুদ্রপ্রতাপ বললেন, এটা নিছক দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত সাইবার অ্যাটাক। আরিয়ান খান একমত হলেন, ঠিক বলেছ। প্রশ্ন হচ্ছে কারা করতে পারে। ঠিক তখনই এক বিস্ফোরক তথ্য সামনে আসে। স্টেডিয়ামের কাছেই একটি পরিত্যক্ত ভবন থেকে পাওয়া যায় একটি অদ্ভুত লাল রঙের চিপ, যার মধ্যে লেখা ছিল X404। আরিয়ান সেটা স্ক্যান করেই চমকে উঠলেন। এটা তো ব্ল্যাক মার্কেট সাইবার গ্রুপ ড্রাক নেক্সাসের সিগনেচার। ড্রাক নেক্সাস ছিলেন একজন দুর্ধর্ষ হ্যাকারদের সংগঠন, যারা বিশ্বব্যাপী বড় বড় ক্রীড়া ইভেন্টে হ্যাকিংয়ের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তবে প্রশ্ন থেকেই যায়, এই হ্যাকাররা কি শুধু স্টেডিয়ামের নিরাপত্তা ভেঙেছে, নাকি এর পিছনে আরো বড় কোনো ষড়যন্ত্র আছে? রুদ্রপ্রতাপ বলেন, ট্রফি চুরি হয়েছে, কিন্তু কোথায়? আমাদের আগে সেটা খুঁজে বের করতে হবে। আরিয়ান খান ফ্লোর স্ক্যানিং গ্লাস পরে স্টেডিয়ামের আশপাশ পরীক্ষা করলেন। তখনই এক শিহরণ জাগানো দৃশ্য দেখতে পেলেন। স্টেডিয়ামের নিচে ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে কেউ একজন দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। আরিয়ান তার দেরি করলেন না, তার স্পিড বুট চালু করে রুদ্রপ্রতাপকে নিয়ে ছুটলেন সেই সুড়ঙ্গের দিকে। স্টেডিয়ামের নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গের অস্তিত্ব জানতো না কেউ। সেটা কিভাবে তৈরি হলো আর সেই সুড়ঙ্গ পালিয়ে গেল কে? আরিয়ান খান ও রুদ্রপ্রতাপ দ্রুত সেখানে প্রবেশ করলেন। সুড়ঙ্গটি ছিল অন্ধকার, তবে আরিয়ানের হাইটেক গ্লাস ভেদ করে দেখতে পেল কেউ একজন সামনে দৌড়াচ্ছে। ওকে ধরো বলে ছুটলেন আরিয়ান, কিন্তু সেই ব্যক্তি ছিল অবিশ্বাস্য রকম দ্রুতগামী। রুদ্রপ্রতাপ ফিসফিস করে বললেন, এমন গতি তো মানুষের নয়, এ কি কোনো রোবট? আরিয়ান তার স্মার্ট গ্লাস দিয়ে ব্যক্তিটির শরীর স্ক্যান করতেই আরো চমকে উঠল। এটা আসলে একজন মানুষ, কিন্তু তার শরীরে বায়ো আইগুমেন্টেড প্রযুক্তি বসানো। মানে মানে তার শরীরে কিছু অংশ সাইবারনেটিক। আদৌ একটা মানুষ, আদৌ একটা মেশিন। ততক্ষণে সেই রহস্য চোর সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। সেখানে ছিল বিশাল এক দরজা, যার উপরে লেখা ছিল জোন এক্স। চোর দরজা খুলেই প্রবেশ করলো, কিন্তু মুহূর্তের মধ্যে দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। আরিয়ান দ্রুত কোয়ান্টাম ডিকোডার দিয়ে দরজার লক ব্রেক করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই হচ্ছিল না। রুদ্রপ্রতাপ বললেন, এটা তো সাধারণ দরজা না, এটা নিশ্চয়ই কোনো গোপন ল্যাবের প্রবেশ পথ। ঠিক তখনই স্টেডিয়ামের বাইরে বিশাল এক বিস্ফোরণের শব্দ হলো। হঠাৎ বিস্ফোরণ, করাচির আকাশ রঙিন আলোয় ঝলমল করে উঠল। দূর থেকে দেখা গেল কিছু ড্রোন আকাশে ওড়ার জন্য বিস্ফোরিত হলো। আরিয়ান দ্রুত তার যোগাযোগ ডিভাইস চালু করলেন। সেন্ট্রাল কন্ট্রোল, রিপোর্ট করো, এটা কিসের বিস্ফোরণ? সেন্ট্রাল কন্ট্রোল থেকে উত্তর এলো, স্যার, কেউ বা কারা করাচি স্টেডিয়ামের বাইরে ডিস্ট্রাকশন বোম ফেলেছে। এটা সাধারণ বিস্ফোরণ না, বরং নজর ঘোরানোর চেষ্টা। রুদ্রপ্রতাপ চোখ শুরু করে বললেন, তাহলে ব্যাপারটা আরো গভীর। কেউ ট্রফি চুরি করেই ক্ষান্ত হয়নি, তারা আমাদের মনোযোগ সরানোর জন্য পুরো শহরকে অস্থির করতে চাইছে। ঠিক তখনই আরিয়ান তার হাই স্পিড সুপার কম্পিউটারের দরজা হ্যাক করতে সক্ষম হলেন। দরজা খুলেই তারা দেখতে পেলেন বিশাল এক গবেষণাগার। গবেষণাগারের এক কোনায় ছিল চ্যাম্পিয়ন ট্রফি, কিন্তু ট্রফি চারপাশে একটি অদৃশ্য শক্তিক্ষেত্র তৈরি করা হয়েছিল। সেটা এতটাই শক্তিশালী যে সেটার মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। আরিয়ানের চোখ কপালে উঠল, এটা তো কোয়ান্টাম ব্যারিয়ার প্রযুক্তি। পুরো বিশ্বে মাত্র 3 জন বিজ্ঞানী এটা তৈরি করতে পারে। রুদ্রপ্রতাপ অবাক হয়ে বললেন, মানে?
চোর শুধু একজন সাইবারনেটিক মানুষ না, তার সঙ্গে বিশ্বমানের বিজ্ঞানীরাও যুক্ত। ঠিক তখনই তারা পিছন থেকে এক কণ্ঠস্বর শুনতে পেলেন, তোমরা এসেছো, ভালোই হয়েছো, তবে এখানেই শেষ। ঘুরে তাকাতেই তারা দেখতে পেলেন তিনজন মুখোশধারী ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এদের মধ্যে একজনের গলায় ছিল ড্রাগ নেক্সাসের চিহ্ন লকেট। আরিয়ান খান তখন রুদ্রপ্রতাপ গোপন গবেষণার ভিতরে তিনজন মুখোশধারী ব্যক্তিকে সামনে দেখতে পেলেন। তাদের মধ্যে একজনের গলায় ছিল ড্রাগ নেক্সাসের চিহ্নিত লকেট। রুদ্রপ্রতাপ ফিসফিস করে বললেন, তাহলে সবকিছুর পেছনে এই ড্রাগ নেক্সাসেই আছে। আরিয়ান চোখ সরু করে বললেন, কিন্তু প্রশ্ন হলো তারা কেন ট্রফি চুরি করলো? তাদের সামনে থাকা ব্যক্তিদের যে একজন ধীরে ধীরে মুখোশ খুলল। আরিয়ানের মুখ কঠিন হয়ে গেল। অবিশ্বাস্য, তুমি? সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ছিল একজন পরিচিত মুখ, প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার জাফর ইকবাল। রুদ্রপ্রতাপ অবাক হয়ে বললেন, জাফর ইকবাল, তুমি এই চুরির সঙ্গে জড়িত? জাফর ঠান্ডা মাথায় গলায় বললেন, চুরি না, আমি বলবো এটা ন্যায়ের যুদ্ধ, প্রতিশোধের আগুন। জাফর বসে পড়ল একটি কাঁচের চেয়ারে, তার চোখে বিদ্বেষের আগুন জ্বলছিল। আমি পাকিস্তান ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ছিলাম, কিন্তু 2005 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত আমাদের পরাজিত করেছিল এবং বিতর্কিত সিদ্ধান্তে, আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে পাকিস্তান হারলো, কিন্তু কেউ কিছুই করলো না। তারপরে 2015, 2021 বারবার পাকিস্তানকে ষড়যন্ত্র করে হারানো হলো। আরিয়ান বলল, তুমি কি বলতে চাও যে ক্রিকেট বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? অবশ্যই, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে। তারা পাকিস্তানকে কখনোই চ্যাম্পিয়ন হতে দেবে না। রুদ্রপ্রতাপ আগে ফুটে পড়লেন, তাহলে তুমি চ্যাম্পিয়ন ট্রফি চুরি করে কি প্রমাণ করতে চাও? জাফর চোখ সরু করে বলল, আমি চাই ক্রিকেট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে। আমি চাই সবাই জানুক পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমি চেয়েছিলাম ফাইনাল ম্যাচ বাতিল হোক, যাতে বিশ্ব জানে পাকিস্তান ছাড়া ক্রিকেটের কোনো মূল্য নেই। আরিয়ান শীতল গলায় বললেন, তুমি কি জানো তোমার এই কাজের ফলে পাকিস্তান ক্রিকেটের আরো কলঙ্কিত হবে? জাফর দাঁড়িয়ে গেল। তাহলে একবার বলো, ট্রফি ফিরে পেলে কি পাকিস্তান ন্যায় বিচার পাবে? রুদ্রপ্রতাপ বললেন, ন্যায় বিচার লড়াই করে আদায় করতে হয় না, চুরি করে নয়। ঠিক তখনই দুই মুখোশধারী ব্যক্তি অস্ত্র বের করলো। আরিয়ানা দেরি করলেন না, তার গ্লাভস সক্রিয় করলেন, যা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রো প্লাস বেরিয়ে এলো। সেটা সরাসরি এক মুখোশধারীর শরীরে লাগতেই সে কেঁপে উঠতে মাটিতে লুটিয়ে পড়ল। রুদ্রপ্রতাপ অন্যজনের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হলেন। এক দুর্দান্ত ঘুষিতে তিনি সেই লোকটিকে মাটিতে ফেলে দিলেন। জাফর বুঝতে পারলো এবার সে ধরা পড়তে যাচ্ছে। সে দ্রুত ট্রফি শক্তি ক্ষেত্র বন্ধ করার জন্য কম্পিউটার কনসোলে হাত রাখলো, কিন্তু ঠিক তখনই আরিয়ান তার ইএমপি ব্লাস্টার চালু করলেন। পুরো ল্যাবে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, শক্তি ক্ষেত্র ধ্বংস হলো এবং ট্রফি মাটিতে পড়ে গেল। জাফর ছুটে গিয়ে ট্রফি নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রুদ্রপ্রতাপ তাকে বাধা দিলেন। খেলা শেষ জাফর। বাইরে ইতিমধ্যে পুলিশের স্পেশাল ইউনিট ঢুকে পড়েছে, তারা ডার্ক নেক্সাসের বাকি সদস্যদের গ্রেপ্তার করলো। জাফর হতাশ চোখে আরিয়ান ও রুদ্রপ্রতাপের দিকে তাকালো। তোমরা হয়তো ট্রফি উদ্ধার করলে, কিন্তু সত্য ছাপা দেওয়া যাবে না। রুদ্রপ্রতাপ বললেন, সত্য প্রকাশ হবেই, তবে সেটা ন্যায় বিচারের পথে, অপরাধের পথে নয়। চ্যাম্পিয়ন ট্রফি আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হাতে ফিরে এলো। ফাইনাল ম্যাচ যথাসময় সময় অনুষ্ঠিত হলো এবং ভারত ওই ইতিহাসে এক জয় শিরোপা পেল। আরিয়ান রুদ্রপ্রতাপ করাচির বিমানবন্দরে বিদায় নিচ্ছিলেন। রুদ্রপ্রতাপ বললেন, এটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ছিল। আরিয়ান হাসলেন, ক্রিকেট শুধু খেলা নয়, এটা আবেগ, রাজনীতি আর ষড়যন্ত্রের কেন্দ্র। তারা প্লেনে উঠলেন আর করাচির আকাশের দিকে তাকালেন। চ্যাম্পিয়ন ট্রফি ফিরে এসেছে, কিন্তু ক্রিকেটারদের অদৃশ্য যুদ্ধ চলতেই থাকবে।